আজকের গল্প এমন এক ধনী মেয়ের যে নিজের টাকা পয়সা আর বিলাসী জীবন নিয়ে এতটাই অহংকার করে যে অন্যদের মানুষ বলেই মনে করে না। তার এক সাধারণ চাকর ছিল যাকে সে কথায় কথায় অপমান করত এবং সবসময় বিরক্ত করত। একদিন ভাগ্যের খেলায় সেই ধনী মেয়েকে ওই চাকরের সঙ্গেই একটি নির্জন দ্বীপে ফেলে দেওয়া হয়, যেখানে বেঁচে থাকা মোটেও সহজ ছিল না। যখন ক্ষুধা, তৃষ্ণা আর অসহায়ত্ব তাকে ভেঙে দিতে শুরু করে, তখনই সেই চাকর সুযোগ পায় তার উপর হওয়া অত্যাচারের হিসাব নেওয়ার। কারণ এখন রিমোট তার হাতেই ছিল আর ম্যাডামের অহংকার মাছ রান্না করায় ব্যস্ত ছিল। আর সামান্য অ্যাটিটিউড দেখালে সে তাকে এমন সব শাস্তি দিত যা আমরা আজকের এই পুরো গল্পে দেখব। গল্পের শুরু হয় এবর নামে এক মহিলাকে দিয়ে, যে একজন বড় ব্যবসায়ীর স্ত্রী, কিন্তু সে নিজের বিলাসবহুল জীবন আর তার স্বামী টনির সম্পদ নিয়ে এতটাই অহংকারী যে সে কারোর সঙ্গে ঠিকমতো কথাও বলে না। আর সম্ভবত এই কারণেই বেশিরভাগ মানুষ তাকে একদমই পছন্দ করে না, কিন্তু এতে তার কোনো কিছুই যায় আসে না। আর এবার ট্রিপ উপভোগ করার জন্য সে তার স্বামী এবং আরো দুই দম্পতির সঙ্গে নিজের প্রাইভেট প্লেনে করে গ্রিসের উদ্দেশ্যে রওনা হয়। সেখানে পৌঁছে সমুদ্রে ঘোরার জন্য তারা সবাই একটি শিপ ভাড়া করে। যখন তারা শিপের কাছে পৌঁছায়, তখন স্টাফ মেম্বার এবং শিপের ক্যাপ্টেন বার্লি সবাইকে স্বাগত জানায়। কিন্তু ক্যাপ্টেন যখন সবার সঙ্গে হাত মেলাচ্ছিল, তখন এবর সবসময়কার মতো অ্যাটিটিউড দেখিয়ে হাত না মিলিয়েই চলে যায়। সবাই বিষয়টিকে খুবই অদ্ভুত মনে করে। এই শিপেই কাজ করত জোসেফ নামের একটি ছেলে, যে এবরের আচরণ একদমই পছন্দ করে না। এরপর সে সবার জিনিসপত্র নিয়ে গিয়ে তাদের ঘর দেখাতে শুরু করে, কিন্তু এবরের এখানে কিছুই ভালো লাগে না এবং তার রূঢ় আচরণ দেখেই মনে হচ্ছিল সে যেন এই সব কিছুকে নিজের যোগ্যতার নিচে মনে করছে। এরপর সে রূঢ়ভাবে জিজ্ঞাসা করে, এখানে কি জিম আছে? তখন জোসেফ চুপচাপ গিয়ে একটি ছোট সাইকেল নিয়ে আসে এবং বলে, এটা দিয়ে কি আপনার কাজ চলবে? আসলে সে এবরের সঙ্গে মজা করছিল। এটা দেখে এবর রেগে গিয়ে বলে, আমি চাইলে তোমাকে তোমার চাকরি থেকে বের করে দিতে পারি। এরপর পরের দিন সবাই ছোট ছোট বোট নিয়ে ড্রাইভিং করতে যায়। বাকি সবাই পানিতে নেমে মজা করতে থাকে, কিন্তু এবর পানিতে নামে না, কারণ সে পানি ভয় পায়। সে জোসেফকে বলে, তুমি এখানে আমার সঙ্গে পড়ে থাকো। তাই জোসেফকেও বাধ্য হয়ে তার সঙ্গে থেকে যেতে হয়। তখন জোসেফ বলে, আপনারও তাদের সঙ্গে সাঁতার কাটতে যাওয়া উচিত। এটা শুনে এবর তার সঙ্গে খুবই রূঢ়ভাবে বলে, এখন তুমি আমাকে বলবে যে আমার কি করা উচিত? তারই আচরণ জোসেফের খুবই খারাপ লাগে, কিন্তু সেই বা কি করতে পারত? এরপর আমরা পরের দিনের দৃশ্য দেখি, যেখানে এবর ব্যায়াম করছিল আর তার পাশেই জোসেফ পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করছিল। এবর তাকে দেখে সেখানেও তাকে অপমান করতে শুরু করে। এটা শুনে জোসেফ সেখান থেকে চলে যায়। এরপর আমরা দেখি সবাই দুপুরের খাবার খেতে বসেছে। সবাই বেশ আনন্দ করছিল, কিন্তু এবরের খাবারটা মোটেই পছন্দ হয় না। সে রেগে গিয়ে জোসেফের সঙ্গে উল্টাপাল্টা কথা বলতে শুরু করে এবং বলে, খাবার ঠান্ডা, এটা এখনই গরম করে নিয়ে আসো। এটা শুনে জোসেফ নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারে না এবং রেগে গিয়ে পুরো খাবারটা তার মাথায় ঢেলে দেয়। এবর রেগে চিৎকার করতে থাকে, বোকা, তুমি এটা কি করলে? তখন জোসেফ হঠাৎ তাকে তুলে সমুদ্রে ফেলে দেয়, কিন্তু পরে দেখা যায় সে আসলে এসব কল্পনা করছিল। এরপর সে রান্নাঘরে গিয়ে তার বন্ধুদের এবরের আচরণের কথা বলতে শুরু করে যে এই মহিলা কতটা অহংকারী। তখন বার্লি বলে, এই ধনী লোকগুলো এমনই হয়, আমাদের সব সময় হাসি মুখে তাদের কথা মেনে চলতে হয়, এদের কোনো চিকিৎসা নেই। এরপর বার্লি খাবার নিয়ে যায়, কিন্তু এবর ক্যাপ্টেনের সঙ্গেও দুর্ব্যবহার করে বলে, এই চাকরগুলোকে দেখলেই আমার ঘৃণা লাগে, এদের বলো যেন আমার সামনে বেশি না আসে। এভাবেই আরো 2 দিন কেটে যায়, যেখানে সবাইকে এবরের সব নখরা সহ্য করতে হয়। সে ছোট ছোট বিষয়েও রেগে যেতে শুরু করে এবং সবচেয়ে বেশি বিরক্ত করে জোসেফকে, যে তার এসব আচরণে অতিষ্ঠ হয়ে পড়েছিল। এখন সে বেশিরভাগ সময় এবরের চোখের আড়ালে থাকার চেষ্টা করে। এরপর এক রাতে নেশাগ্রস্ত অবস্থায় এবর জোসেফের সঙ্গে ধাক্কা খায় এবং বলে, তুমি কতই না কাজ করতে থাকো, তুমি কি আমার সঙ্গে গিয়ে নাচতে চাও? জোসেফের ভেতরে আগে থেকেই প্রতিশোধের আগুন জ্বলছিল এবং সে ভাবছিল এবর তাকে নিজের দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। এরপর সে বলে চলে যায়, আমি তোমার মতো কোনো মহিলার সঙ্গে কখনোই নাচব না। পরের দিন এবর বলে যে সে মাছ ধরতে চায়। জোসেফ তাকে বোঝায় যে এর জন্য আমাদের অনেক দূরে যেতে হবে এবং আবহাওয়া খারাপ হতে চলেছে, তাই শিপ ছেড়ে এত দূরে যাওয়াটা বোকামি হবে। কিন্তু এবর কারো কথা শোনে না এবং জেদ করতে থাকে। তাই জোসেফ তাকে একটি মোটর বোটে করে দূরে নিয়ে যেতে শুরু করে, কিন্তু অনেক দূরে যাওয়ার পর হঠাৎ মাঝপথে বোটটি বন্ধ হয়ে যায়। জোসেফ অনেক চেষ্টা করেও বোটটি চালু করতে পারে না। ফুয়েল চেক করার পর জানা যায় বোটে একেবারেই পেট্রোল নেই। আসার সময় সে পেট্রোলও চেক করেনি। এবর রেগে গিয়ে বলে, এটা তাড়াতাড়ি চালু করো।
আমি কোনো অযথা টেনশন চাই না। জোসেফ বলে, আমি আগেই বলেছিলাম যেও না, কিন্তু তোমার জেদের কারণে এখন আমিও এখানে আটকে গেছি, তাই চুপচাপ বসে থাকো। এখন কারো আসার অপেক্ষা করতে হবে। এখন দুজনেই খোলা সমুদ্রের মাঝে আটকে আছে এবং তাদের আশা ছিল শিগগিরই কেউ এসে যাবে, কিন্তু রাত কেটে দ্বিতীয় দিন চলে আসে, তবুও সেখানে কেউ আসে না। খাবার ও পানীয় সব শেষ হয়ে গেছে। তার উপর এবর নকরা করতে শুরু করে বলে যে আমাকে তাড়াতাড়ি এখান থেকে বের করো, না হলে আমি তোমাকে ছাড়বো না। জোসেফ তার কথায় খুবই রেগে যায়, কিন্তু সে কিছু করতেও পারছিল না। তখন এবর একটি বাক্সের মধ্যে একটি বন্দুক খুঁজে পায়। জোসেফ বলে, এটা ফ্লেয়ার গান, এটা দিয়ে সংকেত পাঠিয়ে সাহায্য ডাকা যায়, তাই এখন এটা চালিও না। এভাবেই সময় কাটতে থাকে এবং তাদের খুব বেশি ক্ষুধাও লেগেছিল। তখন জোসেফ কোনোভাবে একটি মাছ ধরে এবরকে খেতে দেয়, কিন্তু এবর এটাকে নোংরা বলে ফেলে দেয়। ঠিক তখনই তারা কিছুটা দূরে একটি বোট দেখতে পায়। এবর ফ্লেয়ার গান নিয়ে গুলি চালাতে যায়, কিন্তু সে সেটা চালাতে পারে না, আর এই তাড়াহুড়োর মধ্যে ভুল করে বোটের দিকে গুলি চালিয়ে দেয়, যার ফলে বোটের বাতাস বের হতে শুরু করে। এখন দুজন বোটের অর্ধেক বেঁচে থাকা অংশটি ধরে সাঁতার কাটতে থাকে। এভাবেই রাত হয়ে যায় এবং তার উপর বৃষ্টি ও ঝড়ও শুরু হয়ে যায়, কিন্তু দুজন কোনোভাবে বোটটি ধরে রাত পার করে দেয়। পরের দিন সকালে ঘুম ভাঙার পর তারা কিছুটা দূরে একটি দ্বীপ দেখতে পায়। তাদের মনে আশার আলো জ্বলে ওঠে এবং দুজনে কোনোভাবে সেই দ্বীপে পৌঁছে যায়। কিন্তু সেখানে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই এবর বলে, শিগগিরই আমার আইনজীবী তোমার সঙ্গে দেখা করবে এবং তোমাকে জেলের পেছনে ঢুকিয়ে দেবে। জোসেফ বলে, তোমার মনে যা আসে তাই করো, তাতে আমার কিছুই যায় আসে না। আর এমনিতেও তোমার মতো ডাইনিকে আমার একদমই পছন্দ নয়। তোমারও যদি এমনই মনে হয় তাহলে এখানে আমাদের পথ আলাদা। এখন এই দ্বীপটি একেবারে নির্জন ছিল এবং এখানে বেঁচে থাকা খুবই কঠিন হতে চলেছিল। কিন্তু জোসেফ উপরে গিয়ে একটি ছোট ঝুপড়ি খুঁজে পায়, যেখানে সম্ভবত আগে কেউ থাকতো। সে সেটাকে একটু ঠিকঠাক করে থাকার উপযোগী করে নেয়। এরপর ঝর্ণা থেকে পানি পান করে মাছ ধরার জন্য একটি ব্যবস্থা করতে শুরু করে। অন্যদিকে এবরকে দেখা যায় চারদিকে ঘোরার পরও কিছু না পেয়ে এক জায়গায় লুকিয়ে জোসেফকে দেখতে থাকে। কিছু সময় পর জোসেফ মাছ ধরে নিয়ে আসে এবং ছায়ায় বসে আরাম করে খেতে শুরু করে। এবর এটা দেখে জোসেফের কাছে গিয়ে বলে, আমাকে খাওয়ার জন্য কিছু মাছ দাও। কিন্তু জোসেফ অস্বীকার করে বলে, আমি তোমাকে কিছুই দেব না, কারণ তুমি সবসময় আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছো। তবুও এবরের অহংকার কমে না। সে অ্যাটিটিউড দেখিয়ে তাকে বলে, আমি তোমার কাছ থেকে এই মাছ কিনতে চাই। কিন্তু জোসেফ বলে, আমি এই মাছ বিক্রি করতে চাই না। তখন এবর বলে, আমি এর জন্য $1000 দেব, এবং সে তার সোনার ব্রেসলেটও জোসেফকে দিয়ে দেয়। কিন্তু জোসেফ সেটা ফেলে দিয়ে বলে, এখানে না তোমার সম্পদ কাজে আসবে আর না তোমার অহংকার। যদি ক্ষুধা লেগে থাকে তাহলে নিজেই গিয়ে মাছ ধরো। এবর রেগে গিয়ে তার উপর মাটি ছুঁড়ে মারে। তখন জোসেফও রেগে যায় এবং তাকে একটি চড় মেরে বলে, যদি তোমার কিছু খেতে হয় তাহলে আমাকে মাস্টার বলে ডাকতে হবে। এই দ্বীপে আমিই তোমার বস এবং আমার সব কথা তোমাকে মানতে হবে। আজ থেকে তুমি আমার চাকর এবং আমি তোমার মালিক। প্রথমে তুমি আমার সব কাপড় ধুয়ে শুকিয়ে আমার কাছে নিয়ে আসবে, এরপর আমার ইচ্ছা হলে তোমাকে খাবার দেব। এবরের কাছে এখন আর কোনো উপায় ছিল না, তাই রেগে গিয়ে সে জোসেফের সব কাপড় ধোয় এবং শুকানোর পর সেগুলো এনে দেয়। এরপর জোসেফ তাকে পানি ভরে নিয়ে আসতে বলে, সেও সেটাই করে। এরপর জোসেফ তাকে খাওয়ার জন্য খাবার দেয়। একজন ধনী ও অহংকারী মহিলা যে খাবার সামান্য ঠান্ডা হলেই রেগে যেত, এখন ক্ষুধার কারণে অর্ধেক কাঁচা খাবারও খাচ্ছিল। আর জোসেফও এটাই চাইছিল যে সে যেন নিজের ভুল বুঝতে পারে এবং তার ধন সম্পদের অহংকার ভেঙে যায়। এরপর সে বিশ্রাম নেওয়ার জন্য নিজের ঝুপড়িতে যায় এবং এবরকে বাইরে ঘুমোতে বলে। এবর ভেতরে আসার অনুরোধ করলে সে বলে, ভেতরে ঘুমাতে হলে আমার সঙ্গে বিছানা ভাগ করে নিতে হবে, কারণ জায়গা কম। এটা শুনে এবর রাজি হয় না এবং বাইরেই ঘুমিয়ে পড়ে। এখন এই দ্বীপে তাদের প্রথম রাত কেটে যায়। সকাল হতেই দুজন মাছ ধরতে যায় এবং কিছুক্ষণ পর একটি মাছ ধরে ফিরে আসে। কিন্তু এখন জোসেফ পুরোপুরি বদলে গিয়েছিল এবং তার রূঢ়তা দিন দিন বেড়েই চলেছিল। সে শুধু মাছ ধরে নিয়ে আসতো এবং বাকি সব কাজ এবরকে দিয়েই করাতো, আর সামান্য অহংকার দেখালেই সে তাকে অনেক কষ্ট দিত। এরপর একদিন যখন এবর মাছ রান্না করার জন্য কাঠ সংগ্রহ করে নিয়ে আসে, তখন জোসেফ তাকে গান গাইতে গাইতে নাচতে বলে, আর বাধ্য হয়ে এবরও তার সব আবদার পূরণ করে। এখন এবর একজন চাকরের মতো তার সব কাপড়ও ধুয়ে দিত, আর কোনো কথা না শুনলে বা অ্যাটিটিউড দেখালে জোসেফ তাকে শাস্তিও দিত। এভাবেই সময় কাটতে থাকে এবং এই নির্জন দ্বীপে ধীরে ধীরে তাদের দুজনের মধ্যে এক অদ্ভুত ধরনের সম্পর্ক তৈরি হতে শুরু করে।
এরপর একদিন যখন এবর মাছ রান্না করছিল তখন জোসেফ হঠাৎ এবরকে বলে, আমার হাতে চুমু দাও। এবর প্রথমে এমনটা করতে অস্বীকার করে, কিন্তু পরিস্থিতি এমন ছিল যে বাধ্য হয়ে তাকে সেটা করতেই হয়। জোসেফ এসব করছিল শুধু তার সমস্ত অহংকার ভেঙে দেওয়ার জন্য, যাতে সে একজন ভালো মানুষ হয়ে ওঠে। এখন জোসেফ একজন ধনী ও অহংকারী মেয়েকে নিজের চাকর বানিয়ে একরকম রাজকীয় জীবন কাটাতে শুরু করে। এরপর একদিন যখন এবর কাজ করছিল তখন জোসেফ তার কাছে এসে কোনো একটা বিষয় নিয়ে তাকে বিরক্ত করতে শুরু করে। এবর এখন পুরোপুরি বিরক্ত হয়ে গিয়েছিল, তাই জোসেফ বারবার তাকে বিরক্ত করতে থাকায় সে তার গোপনাঙ্গে লাথি মেরে দৌড়াতে শুরু করে। জোসেফ রাগে ভরা অবস্থায় তার পেছনে দৌড়াতে থাকে। এবর ভেবেছিল হয়তো এখন জোসেফ তার অসহায়ত্বের সুযোগ নেবে, কারণ সে ভালোভাবেই জানতো যে সে এই দ্বীপ থেকে বের হতে পারবে না। কিছু দূর দৌড়ানোর পর জোসেফ তাকে ধরে ফেলে, আর জোসেফ ঠিক করে নিয়েছিল যে এবার সে তাকে ভালোভাবে শিক্ষা দেবে, কিন্তু তার সঙ্গে বেশি কিছু না করে কিছুক্ষণ তাকে চুমু দিয়ে ছেড়ে দেয়। আসলে সে তাকে বোঝাতে চেয়েছিল অসহায় অবস্থায় কেমন অনুভূতি হয়। এরপর সে তাকে বলে চলে যায়, তুমি সবসময় তোমার চেয়ে নিচু অবস্থানে থাকা মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার করেছো, কিন্তু সেও তো একজন মানুষ। এখন তুমি একজন সত্যিকারের ভালো মানুষ হয়ে আমার কাছে এলে আমি তোমাকে সাহায্য করব। আসলে কোথাও না কোথাও জোসেফ এবরকে পছন্দ করতেই শুরু করেছিল, তাই সে শুধু তাকে বোঝাতে চেয়েছিল যে সে এতদিন অন্যদের সঙ্গে যা করেছে সেটা ভুল ছিল। এখন এবরও খুব দ্রুত নিজের ভুল বুঝতে পারে। জোসেফ চাইলে তার সঙ্গে অনেক কিছুই করতে পারত, কিন্তু সে এমন কিছুই করেনি। সে পুরো রাত সমুদ্রের পাশে বসে কাটায়। এরপর পরের সকালে জোসেফের কাছে গিয়ে তার পায়ে চুমু খেয়ে ক্ষমা চাইতে শুরু করে। জোসেফও তাকে ক্ষমা করে দেয়। এরপর দুজন ভালো বন্ধু হিসেবে থাকতে শুরু করে এবং সব কাজ একসঙ্গে করতে শুরু করে। তাদের জীবন এখন পুরোপুরি বদলে গিয়েছিল এবং ধীরে ধীরে দুজন একে অপরের আরো কাছাকাছি আসতে থাকে। এরপর এক রাতে দুজন নিজেদের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং নিজেদের সব সীমা অতিক্রম করে। এবারও বুঝতে পারে যে সে জোসেফকে ভালোবেসে ফেলেছে। দুজন একসঙ্গে ঝুপড়িতে থাকতে শুরু করে এবং নিজেদের একাকিত্বকে একে অপরের সঙ্গে ভাগ করে সুন্দর করে তোলার চেষ্টা করে। এরপর একদিন জোসেফ বলে, তুমি এত রূঢ় কিভাবে হয়ে গেলে, আর শিবে আমাদের সবার সঙ্গে এত খারাপ ব্যবহার কেন করেছিলে? এবার উত্তর দেয়, আমার স্বামী যতটা যত্নশীল বলে মনে হয় আসলে সে ততটাই উদাসীন। শুরু থেকেই তার সঙ্গে আমার কোনো আবেগের সম্পর্ক তৈরি হয়নি। আমি অনেক মানসিক চাপে ছিলাম এবং আমি কিছুই বুঝতে পারছিলাম না, কিন্তু তুমি আমাকে সেই অনুভূতি দিয়েছো যেটা আমার আসলে পাওয়া উচিত ছিল। আমি তোমাকে খুব ভালোবাসি এবং তোমাকে কখনোই হারাতে চাই না। জোসেফ তো তাকে আগে থেকেই পছন্দ করত, তাই সে সঙ্গে সঙ্গে তার ভালোবাসা গ্রহণ করে নেয়। এখন দুজন এই দ্বীপে একে অপরের সঙ্গে খুব সুখী ছিল, কিন্তু একদিন এবর যখন কাঠ আনতে যায় তখন হঠাৎ তার চোখ সমুদ্র চলতে থাকা একটি শিপের দিকে পড়ে। সেটা দেখে সে প্রথমে ইশারা করতে শুরু করে, কিন্তু পরক্ষণেই থেমে যায়। রাতে এই ব্যাপারে সে জোসেফকেও কিছুই বলে না। সে ভেবেছিল যদি সে তার পুরনো জীবনে ফিরে যায় তাহলে হয়তো জোসেফকে চিরদিনের জন্য হারিয়ে ফেলবে। সেইভাবেই জোসেফের সঙ্গে থাকতে চেয়েছিল এই নির্জন দ্বীপে, জীবন যেমনই হোক না কেন। এরপর ঝুপড়িতে ফিরে তারা একটি মদের বোতল খুঁজে পায়। সেটা পান করে দুজন সারা রাত অনেক নাচে এবং মজা করতে করতে আবারও একে অপরের খুব কাছাকাছি চলে আসে। আর সেই রাতের পর থেকে দুজন একটি দম্পতির মতো থাকতে শুরু করে। তারা জানতো এই দ্বীপে তাদের দেখার মতো কেউ নেই, আর তারা এর পুরো সুবিধা নেয়। পরে ৩-৪ দিন দুজন এভাবেই আনন্দ আর মজা করে কাটায়, একসঙ্গে মাছ ধরে এবং প্রতিটি মুহূর্তকে স্মরণীয় করে রাখার চেষ্টা করে। এবর তো আর ফিরে যেতে চাচ্ছিল না, কিন্তু জোসেফ এসবের মাঝেও এই আশায় ছিল যে তাদের সাহায্য করার জন্য কেউ না কেউ অবশ্যই আসবে। এরপর একদিন যখন তারা সমুদ্র সৈকতে বিশ্রাম নিচ্ছিল তখন তারা একটি বোট দেখতে পায়। জোসেফ খুশি হয়ে বোটটিকে ইশারা করতে চায়, কিন্তু এবর তাকে থামিয়ে বলে, আমরা যদি এখান থেকে চলে যাই তাহলে আমরা দুজন চিরদিনের জন্য আলাদা হয়ে যাব। আমি তোমাকে খুব ভালোবেসে ফেলেছি এবং সবসময় তোমার সঙ্গে এভাবেই থাকতে চাই। সে অনেক অনুরোধ করে, কিন্তু জোসেফ তাকে ভালোভাবে বোঝায় যদি আমাদের ভালোবাসা সত্যি হয় তাহলে আমরা যেখানেই থাকি না কেন একে অপরের সঙ্গে থাকব এবং আমাদের ভালোবাসাও বেঁচে থাকবে। আমার তোমার উপর পুরো বিশ্বাস আছে, আমি ডাকলেই তুমি অবশ্যই আমার কাছে ফিরে আসবে। এরপর সে বোটটিকে ইশারা করে এবং দুজনকে সেখান থেকে উদ্ধার করে নেওয়া হয়। এখন দুজন বোটে ছিল এবং এবরের স্বামী টনির কাছে খবর পৌঁছায় যে এবরকে পাওয়া গেছে। সে তাকে নিতে বন্দরে আসে এবং এবরকে জড়িয়ে ধরে।
এরপর জোসেফকে বলে, তুমি আমার স্ত্রীর জীবন বাঁচিয়েছো, আমি কিভাবে তোমার এই উপকারের প্রতিদান দেব? কিন্তু জোসেফের মুখ মলিন হয়েছিল। সে কোনো উত্তর না দিয়ে চুপচাপ সেখান থেকে চলে যায়। এরপর সে যখন একটি ক্লাবে যায় তখন একজন লোক তার কাছে আসে। তার হাতে ছিল টাকা ভর্তি একটি ব্যাগ। এটা টনি জোসেফের জন্য পুরস্কার হিসেবে পাঠিয়েছিল। কিন্তু জোসেফ ব্যাগটি ছুঁড়ে ফেলে বলে, আমার কোনো পুরস্কার চাই না। কিন্তু লোকটি ব্যাগটি সেখানে রেখেই চলে যায়। জোসেফ ব্যাগটি খুলে দেখে ভেতরে টাকা ভর্তি। সে সেগুলো ফেরত দেওয়ার জন্য বেরিয়ে পড়ে। কিন্তু পথে একটি গয়নার দোকান দেখে সেখান থেকে এবরের জন্য একটি দামি আংটি কিনে নেয়। এখন সে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল যে সে এবরকে বিয়ে করবে। তাই তাকে ফোন করে বলে, আমি তোমাকে খুব মিস করছি। ইস, আমরা দুজন যদি সেই দ্বীপেই থেকে যেতাম তাহলে ভালো হতো। এবর উত্তর দেয়, আমি সব সময় তোমার সঙ্গে থাকব। তুমি যেই সিদ্ধান্তই নাও সেটা আগামীকাল আমি চলে যাওয়ার আগে একটি চিঠিতে লিখে আমার হোটেলের রিসিপশনে রেখে দিও। আমি অবশ্যই সেটা নিয়ে নিব। জোসেফও তাই করে এবং এবরের নামে একটি চিঠি লিখে। সে লিখে, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমরা চিরদিনের জন্য অন্য কোনো দেশে চলে যাব এবং সেখানে নতুন করে জীবন শুরু করব। তুমি এই চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে বন্দরে চলে এসো। আমি সেখানে তোমার জন্য অপেক্ষা করব। সবকিছু লেখার পর সে সেই আংটির সঙ্গে চিঠিটা রিসিপশনে রেখে দেয়। কিন্তু সকাল হতেই এবরের কাছে পৌঁছানোর আগে সেই চিঠিটা টনির হাতে চলে যায় এবং সে চিঠিটা এবরের কাছে পৌঁছাতে দেয় না। এখন এবর জোসেফের চিঠির অপেক্ষা করতে করতে বাধ্য হয়ে তার স্বামীর সঙ্গে হেলিকপ্টারে গিয়ে বসে। ঠিক তখনই টনি হোটেলের একজন স্টাফ মেম্বারের হাতে টিপ সহ সেই চিঠিটা দিয়ে দেয়, যেখানে জোসেফের বোটের ঠিকানা লেখা ছিল। এরপর সেই ছেলে চিঠিটা নিয়ে জোসেফের কাছে যায় এবং বলে, যারা এখন হেলিকপ্টারে করে চলে যাচ্ছে তারাই এটা পাঠিয়েছে। জোসেফ সঙ্গে সঙ্গে চিঠিটা খুলে দেখে এটা তো তার নিজের পাঠানো সেই চিঠি, যার সঙ্গে আংটিটাও ছিল। এরপর সে দৌড়ে হেলিকপ্টারের কাছে পৌঁছানোর চেষ্টা করে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এবর দুঃখ করে ভাবছিল জোসেফ তাকে কোনো চিঠি পাঠায়নি। অন্যদিকে জোসেফ ভাবছিল এবর চিঠিটা ফিরিয়ে দিয়ে চিরদিনের জন্য তাকে ছেড়ে দিয়েছে। কিন্তু তারা জানতো না টনি তাদের আলাদা করার জন্য এমনটা করেছে। জোসেফ সেখানে পৌঁছে নিজের ভাঙা হৃদয় নিয়ে আংটিটা জোরে এবরের দিকে ছুড়ে দেয়, যা সরাসরি গিয়ে সমুদ্রে পড়ে যায়। এখন টনির কারণে তাদের দুজনের ভালোবাসা চিরদিনের জন্য অসম্পূর্ণ থেকে যায়। আর এই ভুল বুঝাবুঝির সঙ্গে এই অসম্পূর্ণ প্রেমের গল্প এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কি মনে হয় গল্পের শেষটা কি এমন হওয়া উচিত ছিল? আপনারা অবশ্যই কমেন্ট করে আমাদের জানাবেন। আশা করি এই গল্পটি আপনাদের খুবই ভালো লেগেছে।